দর্শক আমন্ত্রণ 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিজ শানসেন। আপনার সঙ্গে আছে মাহফুজ মিশা। আপনারা জানেন নানান নাটকীয়তা উত্তেজনার পর 12 দিনের যে চরম একটা অবস্থা ইরান ইসরায়েল যুদ্ধ এবং তারপরে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্ত হওয়া, কাতার এবং ইরাকে যুক্তরাষ্ট্রের বেজা হামলা করা, তার কয়েক ঘন্টার মধ্যেই যুদ্ধবিরতির ঘোষণা এবং সেই যুদ্ধবিরতি এরই মধ্যে কার্যকর হয়েছে বলে জানিয়েছে দুই পক্ষ। এই ইরান এবং ইসরায়েল যুদ্ধ, এর পূর্বাপর ঘটনা এবং আগামীর বিশ্ব কোন দিকে যাচ্ছে, তার সঙ্গে পরমাণু অস্ত্র নিয়ে যে বিতর্ক, সেগুলোর ভবিষ্যৎ সম্পর্কে নির্মোহ বিশ্লেষণ করতে চাই আমরা। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক প্রফেসর ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম। প্রফেসর শফিক, স্বাগত আপনাকে। আমার সঙ্গে আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত জনাব শামীম কামাল, তিনি ভূ রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক, সাবেক সামরিক কর্মকর্তা। আমাদের সঙ্গে আশা করছি কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন প্রফেসর এস.এম. আলী আশরাফ, তিনি ঢাকা ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যানও বটে। শামীম কামাল, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আমি গত কয়েকদিন ধরে আপনার সঙ্গে আলোচনা হচ্ছিল এবং কালকে বিশেষ করে ইরান এক প্রকার দেয়ালে পিঠ থেকে গেছে এরকম একটা পরিস্থিতি ছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দুটো ঘাঁটিতে তারা হামলা করলো। ফলে একটা ভয় ছিল যে হামলার পরে, এবং এমন দুটো দেশে হামলা করলো যে দুটো দেশ কৌশলগতভাবে আবার ইরানের জন্য খুবই গুরুত্বপূর্ণ গালফ এবং মিডল ইস্টের ভিতরে। তারপর হঠাৎ করে যুদ্ধবিরতির ঘোষণাটা আসলো ট্রাম্পের কাছ থেকে, তারপরে আবার দুই পক্ষ হুমকি পাল্টা হুমকি, তারপরে দুই দেশই আনুষ্ঠানিকভাবে বললো তারা একটি যুদ্ধবিরতিতে গেল। পুরো ঘটনাটা আসলে কি ঘটলো, কিভাবে যুদ্ধবিরতিটা হলো? জি, আপনাকে ধন্যবাদ যমুনা টেলিভিশনকে এবং আজকের সহ আলোচক। এখন যুদ্ধের অতি নাটকীয়তা চলছে, নাটকীয়তা বললে কমই হবে আর কি। এবং সবচেয়ে মজার ব্যাপার, যতগুলি পক্ষ এখানে যুদ্ধে অংশগ্রহণ করছে সবাই তাদের নিজস্ব বিজয়ের একটা গল্প বলছে। এখানে কিন্তু কেউ ডিফিটেড হচ্ছে না, এটা খুব ইন্টারেস্টিং। মানে একটা যুদ্ধ যে সবাই সন্তুষ্ট চিত্তে, আনন্দ চিত্তে এবং বিজয়ের প্রশান্তি নিয়ে শেষ করতে পারে, এরকম নজির পৃথিবীতে খুব কম আছে বলে আমি মনে করছি। এখন আসি যে এই যুদ্ধটাকে কিভাবে আপনার কিভাবে এত অল্প সময়ের মধ্যে, এটা অবশ্যই এটা মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপ। দেখুন, আপনার এই মার্কিন যুক্তরাষ্ট্র যে আপনার তার যে তিনটার পারমাণবিক স্থাপনার বা স্থানের উপরে আক্রমণ করলো, ইস্পাহান, নাতানজ এবং ফর্দো। আচ্ছা, ফর্দোতে যে তাদের নিউক্লিয়ার ইউরেনিয়ামের মজুদ আছে, এটা কিন্তু বিভিন্নভাবে অনেক সময় আলোচিত হয়েছে এবং প্রকাশিত হয়েছে। আমরা নিউ ইয়র্ক টাইমসের একটা প্রতিবেদন দেখছি, বেশ কিছু গাড়িতে করে এগুলি সরানো হচ্ছে। তো এখন যদি আমরা ক্ষয়ক্ষতি দেখি, এই যে তিনটা সাইটে যে আক্রমণ করা হচ্ছে, মানে টমাহক মিসাইল ইউজ করা হচ্ছে ইস্পাহান এবং নাতানজের ক্ষেত্রে, এবং শুধুমাত্র ফর্দোর এখানে B-2 স্টেল এয়ারক্রাফট দিয়ে অ্যাটাক করা হচ্ছে। এখানে মোট কিন্তু এয়ারক্রাফট ব্যবহার করেছে 125টা। তো টোটাল যে খরচ ইউএসের অ্যাপারেন্টলি ইটস অ্যারাউন্ড $2 বিলিয়ন এক হামলায়। এখন এটার জন্য তো অনেক কাজ করতে হচ্ছে, রাইট? এখানে আপনার অনেক ফাইটার এয়ারক্রাফট নিয়ে আসতে হয়েছে ইউরোপে, তারপরে এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে আসা হয়েছে, তারপরে অনেক বেজ খালি করা হয়েছে, বিশাল প্রস্তুতি একটা। এটা ফলাফলটা কি হলো? ফলাফলটা হলো যে এখন অনেকে ট্রল করছে যে এইভাবে যে ফর্দোতে দুটো গর্ত ছাড়া কিছুই করতে পারলো না। কারণ এটা আগের যে ইন্টেলিজেন্স যেটা ছিল তাতে বলা হচ্ছে যে একমাত্র মানে বাংকার বাস্টার, মানে এই ধরনের বোমা দিয়েই শুধুমাত্র এই ফর্দোতে আক্রমণ করা সম্ভব। তো প্রাথমিক যে তথ্যটা ছিল তাতে কিন্তু 70 থেকে 80 মিটার নিচে এই ইউরেনিয়ামের ডিপোজিটটা ছিল। কিন্তু আমরা খুব অদ্ভুত একটা তথ্য পাচ্ছি। এখানে দুইটা ব্যাপার আছে, থিওরি অফ কনস্পিরেসি একটা, আর একটা হলো সংশয়বাদী। সংশয়বাদীটা হচ্ছে এরকম যে হয়তোবা এটা একটা স্টেজ ম্যানেজমেন্ট হয়েছে, ইরানকে আগে জানিয়ে দেওয়া হয়েছে, সরিয়ে ফেলেছে। ইরানের যে এ পর্যন্ত ইসরায়েল অনেকদিন ধরে দাবি করে আসছে যে তারা এটাকে ব্রেকআউট ক্যাপাবিলিটি বলা হচ্ছিল, যে তাদের যে নিউক্লিয়ার বা তাদের যে আপনার ইউরেনিয়ামের ডিপোজিট আছে, এটাতে ধারণা করা হচ্ছে যে 9টা অ্যাটমিক বোম তারা বানানোর সামর্থ্য রাখে, এবং তারা কয়েক সপ্তাহের মধ্যে, এই কয়েক সপ্তাহের গল্প অবশ্য অনেকদিন ধরে ইসরায়েল বলে আসছে। তো যাই হোক না কেন, এখন পর্যাপ্ত সময় দিয়ে যদি ইরানকে এটা সরানোর সুযোগ দিয়ে থাকে, এরপরে কি করলো ইরান, আপনার ইউএস বেইজে আক্রমণ করলো। ইউএস বেইজ আপনার আল উদেইদে যে আক্রমণ করলো, এটার পিছনে কয়েকটা কারণ আছে। এক হচ্ছে এটা কাতার হচ্ছে সবচেয়ে বন্ধুপ্রতিম দেশ ইরানের।
দ্বিতীয়ত হলো এটা কিন্তু মিডল ইস্টে যে 12টা দেশের মধ্যে 19টা স্থাপনা আছে, তার চেয়ে সবচেয়ে বড় স্থাপনা আছে রাইট। তৃতীয়ত হলো এটা পর্যাপ্ত আগে ইনফরমেশন দেওয়া হয়েছে। ট্রাম্পের তো অনেক পাগলামি আছে, ট্রাম্প কিন্তু এই জন্য ধন্যবাদ জানিয়েছে, ঠিক আছে। এবং ইরান বারবারে বলছে এটা আমাদের বন্ধুপ্রতিম দেশ কাতার, তাদের প্রতি কোনো আক্রমণ না। হ্যাঁ, সব কিছু মিলে এখন ইউএসের পার্টিসিপেশন হচ্ছে অনেকটাই বাধ্য হয়ে ইউএসএটা মুখ রক্ষার জন্য করেছে। এটার কারণ হচ্ছে আইপ্যাকের কথা আমি আগে বলেছি, যে আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি, এটা কিন্তু জিউস লবি রাইট 1953-তে এস্টাবলিশ হয়েছে। সো এইটার এত পাওয়ারফুল যে মানে ক্যাপিটাল হিলে এসে মানে সব সেনেটর এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভ মেম্বারদেরকে বাইবেলে হাত রেখে শপথ করতে হয় যে তারা কখনোই ইসরায়েলের স্বার্থের বিরুদ্ধে কাজ করবে না। এবং এই আইপ্যাকে ইউএস ইলেকশনে বিলিয়ন ডলার বিনিয়োগ করে এই শর্তে। সুতরাং আইপ্যাককে খুশি করার জন্য ট্রাম্পের জন্য এটা একটা অবশ্যম্ভাবী একটা পথ ছিল এটার মাধ্যমে। এবং ইসরায়েলের যে এই স্পেলে দীর্ঘদিন ধরে তো যুদ্ধ হচ্ছে, এবং যুদ্ধটা তো বহুমাত্রিক, এটার ধর্মীয় দিক আছে, এটার বাণিজ্যিক দিক আছে, এটার মানে সামরিক দিক আছে, এটার বৈশ্বিক দিক আছে, মানে অনেক কিছু এটার সাথে জড়িত। এখন একটা পর্যায়ে ইসরায়েলকে খুশি করার জন্য ইউএসএ এটা করতে বাধ্য হলো, এবং এমনভাবে করলো যে আলটিমেটলি এখন যদি প্রত্যেকে কিন্তু একটা সামরিক যুদ্ধে একটা ভিক্টরি মানে ডেফিনেশন অফ ভিক্টরি বের করে, তার মানে যুক্তরাষ্ট্র তার নিজের স্বার্থেই এই যুদ্ধবিরতিটা কার্যকর করলো। এক্স্যাক্টলি এছাড়া কোনো বিকল্প ছিল না যুক্তরাষ্ট্র। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন প্রফেসর ডক্টর এএসএম আলী আশরাফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারপারসন তিনি। প্রফেসর আশরাফ, আপনাকেও স্বাগত। আমরা কথা বলছি যুদ্ধবিরতি নিয়ে, আমি আপনার কাছে ফিরবো। তার আগে একটু প্রফেসর শফিকুল ইসলাম আপনার কাছে জানতে চাই, যুদ্ধবিরতি নিয়ে জেনারেল শামীম কামালের যে ব্যাখ্যা, তার সঙ্গে আপনি কতখানি একমত, এটি একটি জানার জায়গা। দ্বিতীয়ত হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের যে 3টি পারমাণবিক স্থাপনায় হামলা করেছিল, সেটি আসলে এই যুদ্ধটা যে খুব বেশি দূর সম্প্রসারিত হবে না, অথবা এটিকে একটু স্টেজড হামলা ছিল কিনা, ইরান আগে থেকেই জানা ছিল কিনা, এবং জানলে সেখান থেকে ইউরেনিয়াম সরানো আসলে প্র্যাকটিক্যালি কতখানি সম্ভব। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যমুনার দর্শক শ্রোতাদেরকে, ধন্যবাদ আমার সহ উপস্থাপককে। প্রথমে আমি আমার যেহেতু আমি এক্সপার্ট নিউক্লিয়ার বিষয়টাকে আমি আলোচনা করতে চাই। যে 3টা জায়গাতে যুক্তরাষ্ট্র বম্বিং করলেন, যে নাতানজ, একটা হলো ফর্দো, একটা হলো ইস্পাহান, এই 3টা ফ্যাসিলিটিতে আমরা কি হয় বা নিউক্লিয়ার মেটেরিয়াল কী ধরনের ছিল সেটা আলোচনা করা উচিত প্রথমে আমি মনে করি। ইস্পাহান এবং ইস্পাহান হলো একটা বড় ধরনের ফ্যাসিলিটি, জেনারেলাইজড। এখানে অনেক ধরনের ফ্যাসিলিটি, 10টা বিল্ডিং স্ক্যাটার্ড, অনেকগুলো নিউক্লিয়ার এস্টাবলিশমেন্ট এখানে আছে। প্রথম হলো 3টা গবেষণা চুল্লি এখানে অবস্থান করছে। তা এটা আক্রমণ করে নাই যতটুকু আমরা জানি। এই 3টা কিন্তু চায়না দিয়েছে আর কি, 3টার যে প্রযুক্তিগত সহায়তা। আর এখানে আছে হলো ইউরেনিয়াম ফেব্রিকেশন, ইউরেনিয়াম মাইনিং থেকে যে এখানে ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড যেটা মূল উপাদান, এটাকে এনরিচমেন্ট করে এটা পাওয়ার জেনারেশন কাজে ব্যবহার করা যায়। এটাকে যদি আরও বেশি সমৃদ্ধকরণ করা হয় তাহলে এটা পারমাণবিক অস্ত্র তৈরি করতে কাজে লাগানো যায়। তখন বেসিক রিসার্চের যে দিকগুলো, মাত্রাগুলো, অনেকগুলো যে মাত্রা, যে ইউরেনিয়াম মাইনিং থেকে ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড পাওয়ার জেনারেশনের জন্য যে 3 to 5% ইউরেনিয়াম এনরিচমেন্ট যে বিষয়টা, এটা এখানে করা হয় ইস্পাহানে। তারপর এখানে ফুয়েল ফেব্রিকেশন করা হয় তাদের পাওয়ার রিঅ্যাক্টরের জন্য। তারপর ওখানে ফুয়েল সাইকেলের জন্য অনেক ধরনের গবেষণা ওখানে করা হয়। তারপরে আরও কতগুলো ফ্যাসিলিটিস আছে যে এখানে রিসার্চ রিঅ্যাক্টরগুলো আমি যেটা আগেই বললাম। তো এই ইস্পাহান কিন্তু ওদের ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান, 3টা, এই 3টার মধ্যে একটা সবচেয়ে বড় গবেষণার দিক থেকে, বিনিয়োগের দিক থেকে এখানে, এবং কন্ট্রিবিউশনের দিক থেকে নিউক্লিয়ারে যে তাদের অনেক দিনের কন্ট্রিবিউশনস। আর ফর্দো হলো আর একটা হলো নাতানজ, 2টা কিন্তু এনরিচমেন্ট ফ্যাসিলিটি, যেটা আরও ফার্দার এনরিচমেন্টের জন্য। ফার্দার মানে যদি তারা আরও 20% লাগে অথবা 40% গবেষণার জন্য, কিন্তু গবেষণা চুল্লি বানাতে হলে কিন্তু 20% পর্যন্ত সমৃদ্ধকরণ লাগে ইউরেনিয়াম। তো এটা কিন্তু ইস্পাহানে নেই এই ফ্যাসিলিটি। সেই জন্য কিন্তু ফর্দোতে একটা এক্সপানশন করা এবং নাতানজে একটা ফ্যাসিলিটি তৈরি করা। এবং তাদের কিন্তু নিউক্লিয়ারের অনেক ধরনের আছে, কর্মসূচি আছে।
এই যে তারা অনেক ধরনের পাওয়ার প্ল্যান্ট বসান, এখন দুটো আন্ডার কনস্ট্রাকশন আছে, কিন্তু অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে কিন্তু তারা এগুলো বাস্তবায়ন করতে পারছে না বিভিন্ন কারণে, কারণ প্রযুক্তি তারা দুইটা নিজেরাই তারা তৈরি করছে পরমাণু চুল্লি, কিন্তু এগুলো কনস্ট্রাকশনের পর্যায়ে আছে, কিন্তু এগুলো এখন পর্যন্ত আলোর মুখ দেখতে পাচ্ছে না। আমেরিকা হামলা করলো কেন? হামলাটা করার অর্থ হলো যে, এখন আমি এটাই একটু বলার চেষ্টা করছি যে এই যে হামলা করা তাদের ফেসিলিটি, তাদেরকে এখন সবচেয়ে বেশি যে নিউক্লিয়ার নিয়ে যে সন্দেহটা করছে ইরানকে নিয়ে, যে ইরান হয়তো সামরিক প্রয়োগের জন্য এই গবেষণাগুলি করছে, কারণ তারা মনে করছে যে 20% তো গবেষণার জন্য ব্যবহার করা, তারপর 60% কেন করা হলো, তারপরে আরও আইএ বলতেছে 83.7% পর্যন্ত তারা সমৃদ্ধকরণ করে ফেলছে অলরেডি। তো এই যে স্পেকুলেশন করাগো, এগুলো আসলে কতটুকু মানে সত্য সেটাও একটা বড় প্রশ্ন। এবং সবচেয়ে বড় বিষয় হলো যে এই অঞ্চলে যদি কোনো ক্রমে তারা নিউক্লিয়ার ক্যাপাবিলিটি খুব বেশি অর্জন করে ফেলে, এটা সবার জন্য তো একটা উদ্বেগের বিষয়। ইসরায়েলের জন্য সবচেয়ে বড় বিষয় হলো এখানে কোনো ক্রমে তারা চায় না যে তারা ইরান নিউক্লিয়ারের ক্যাপাবিলিটি হোক বা নিউক্লিয়ার ওয়েপেন্সাইজেশন প্রোগ্রামে তারা অংশগ্রহণ করুক, তাদের অর্জন করুক। কিন্তু প্রশ্ন হলো যে ইরান কিন্তু এনপিটি সিগনেটারি একটা দেশ, এবং তারা কিন্তু আগের থেকে জন্মলগ্নে কিন্তু এনপিটি যে অস্ত্র বিস্তার রোধ প্রকল্পে তারা চুক্তিতে তারা সাইন করেছেন, এবং তারা সবসময় বলে আসছেন যে তারা শান্তিপূর্ণ প্রয়োগে নিউক্লিয়ার প্রযুক্তিটা ব্যবহার করা। নিউক্লিয়ার প্রযুক্তি কিন্তু খালি পাওয়ার জেনারেশন, ওরা কিন্তু অনেক ক্ষেত্রে ইন্ডাস্ট্রিতে বলেন, মেডিসিনে বলেন, তারপর এগ্রিকালচার, অনেক ক্ষেত্রেই কিন্তু বিভিন্ন ধরনের গবেষণার প্রয়োজন আছে, এবং এটা খুব দরকারও বর্তমান প্রেক্ষিতে। আমি বলবো যে এই ধরনের গবেষণা এবং সম্প্রসারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু প্রশ্নটা হলো যে তারা স্পেকুলেট করতে যাচ্ছে যে তারা হয়তো এই ধরনের একটা সামরিক এই কারণে কিন্তু তারা কিন্তু এনপিটি সিগনেটরি, কিন্তু স্পেকুলেশন করতেছে বিভিন্ন ভূ রাজনীতির কারণে, আশেপাশে অঞ্চল থেকেও প্রভাবিত হচ্ছে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এবং ইসরায়েল তো করছে, এবং এটা মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণের পরেও যখন ওই পরিমাণ বিস্ফোরণ বা ওই পরিমাণ তেজস্ক্রিয়তা দেখা গেল না, তাহলে কি মার্কিন যুক্তরাষ্ট্রের বা এই ধরনের যে স্পেকুলেশন সেগুলো ভুল প্রমাণিত হলো? না, আমি বলবো যে মেটেরিয়াল এখানে বলা হচ্ছে যে যদি এখানে কয়েকটা কনসার্ন কিন্তু আছে এখানে, যে এখানে যে B2 বম্বিং করা হলো, তো নিউক্লিয়ার মেটেরিয়াল যদি এই ফ্যাসিলিটিতে থাকে এবং যদি না সরায়, এটা এক ধরনের কনসিকুয়েন্স হতে পারে। আরেকটা কিন্তু সরিয়ে নিলে তাদের আরেকটা কনসিকুয়েন্স হতে পারে। তো এখন যে এই যে বম্বিংটা করলো, বলা হলো যে না, নিউক্লিয়ার ক্যাপাবিলিটি আর ইরান করতে পারবে না, তারা আর কোনো ক্রমে ঘুরে দাঁড়াতে পারবে না, কিন্তু বিষয়টা কিন্তু তা নয়। বিষয়টা একেবারেই তা নয়, কারণ ইরান যে ক্যাপাবিলিটি অর্জন করেছে এটা তো রাতারাতি তৈরি করা হয়নি, এটা তো অনেক ধরনের তারা গবেষণার ফলে তাদের মানে বিজ্ঞানী তৈরি করা, যদিও তার টপ অর্ডার বিজ্ঞানী অনেকগুলো তারা মেনে ফেলছেন তাদের। আমি মনে করি এখানে যে তাদের সবচেয়ে বড় ক্ষতিটা যেটা হয়েছে সেটা যদি আমি মোটা দাগে বলি, যে তাদের প্রথমটা হলো ভৌত অবকাঠামোর একটা বিশাল একটা ধ্বংস করে ফেলছে, এবং এখানে আমি বলবো যে আরেকটা হলো অর্থনৈতিক ক্ষতি তো বিশাল তাদের হয়েছে, কারণ এই অর্থনীতি কিন্তু এমনি জানেন, আপনারা সবাই জানেন যে ইরান কিন্তু অর্থনৈতিকভাবে এত শক্তিশালী না, কিন্তু এখানে কিন্তু বহু বিনিয়োগের ফলে কিন্তু তারা এই অবস্থানে পৌঁছেছিল, যার কারণে একটা বিশাল ক্ষতি কিন্তু তাদের একটা হয়েছে। আরেকটা হলো এখানে মনস্তাত্ত্বিক একটা প্রভাব কিন্তু ইরানিবাসীদের আশেপাশেও, আরেকটা আছে যে পরিবেশগত প্রভাব একটা বিষয় আছে, এবং আঞ্চলিক যে একটা দ্বন্দ্ব আগে যা মাত্রা ছিল তার চেয়ে কিন্তু বহুগুণের মাত্রা এখন বেড়ে যাবে। তো এই যে কনসিকুয়েন্সেসগুলো, আপনি যদি শান্তির চুক্তির কথা বলছেন, কার্যকর হয়ে গেছে ইতিমধ্যে আপনি বলেছেন, কিন্তু আমি বলবো যে এই ইস্যুসগুলো পরে কি হতে পারে সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। আমি প্রফেসর ডক্টর আশরাফ, আপনার কাছে সরাসরি যেটা জানতে চাই যে এই পুরা নাটকীয়ভাবে কালকে রাত থেকে যা যা ঘটলো, এটার নেপথ্যের সম্ভবত প্রধান মানুষ হচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মানে আবারও উনিই মধ্যস্থতা করলেন, এবং ধরেন মার্কিন যুক্তরাষ্ট্র নিজে আক্রমণও করলো, ফলে পুরো ভূ রাজনীতির এই সমীকরণটা আসলে কোন সমীকরণটা সবচেয়ে বেশি প্রভাবক হলো ডোনাল্ড ট্রাম্পের এই মধ্যস্থতার নেপথ্যে? ধন্যবাদ। প্রথমে একটু নিজের মতো করে বুঝিয়ে নিই যে আমরা কি নিয়ে আলোচনা করছি। আমরা জানি যে ইরানে ইসরায়েল প্রথমে মিসাইল স্ট্রাইক করে, এগুলো ছিল টার্গেটেড স্ট্রাইকস, এবং এটা ছিল একটা খুব ভালো কম্বিনেশন অফ কোভার্ট অপারেশনস, যেখানে বেছে বেছে নিউক্লিয়ার সায়েন্টিস্ট এবং টপ জেনারেলসদেরকে আপনার কিল করা হয় এবং প্রথম ধাপে, এবং দ্বিতীয় ধাপে আমরা জানি যে B2 বম্বার দিয়ে বাংকার বাস্টার বোমা ফেলা হয়,
14টি বোমার কথা আমরা জানি, এবং এগুলো 3টি নিউক্লিয়ার এনরিচমেন্ট ফ্যাসিলিটিতে টার্গেট করা হয়েছে। এবং তারপরে ইরান কিছু রিটালিয়েটরি স্ট্রাইক করেছে। প্রথম ধাপে ইরান ইসরায়েলকে টার্গেট করেছিল, এবং পরে আমরা জানি যে কাতারে মার্কিন যুক্তরাষ্ট্রের যেই সেনা ঘাঁটি আছে সেখানে ইরান এয়ার স্ট্রাইক করেছে। এবং সর্বশেষ যে ডেভেলপমেন্টের কথা আমরা বলছি সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে তিনি ইরান এবং ইসরায়েলের মধ্যে একটা অস্ত্রবিরতি বা সিজফায়ার করতে বা অস্ত্রবিরতিতে দুই পক্ষকে সম্মত করতে সক্ষম হয়েছেন। এই দাবি করার পরে আবার আমরা দেখেছি যে ইরান মিসাইল স্ট্রাইক করেছে ইসরায়েলে এবং ইসরায়েল মিসাইল স্ট্রাইক করেছে ইরানে, এবং এই পাল্টাপাল্টি হামলার মধ্য দিয়ে আসলে এই সিজফায়ারটা কতটুকু কার্যকর এটা এখনো পর্যন্ত আমরা নিশ্চিত করতে পারছি না। তবে এতটুকু বলতে পারি যে একটা মানে আমরা পুরো বিষয়টাকে যদি একটা কনফ্লিক্ট ধরি, সংঘাত বা যুদ্ধ ধরি, তাহলে এর তো অনেকগুলো স্টেজ থাকে। যদি আমরা সূত্রটা মানে এই যুদ্ধ বা এই সংঘাত বা এই অস্থিরতা বা এই সংকটের শুরু ধরি 1979 সাল থেকে, যখন নাকি ইরানের ইসলামী বিপ্লবের মধ্য দিয়ে আমেরিকার যে পাপেট ছিল, যেই রেজা শাহ পাহলাভির সরকার, তার যে পতন, সেখান থেকে যদি ধরি যে টেনশনটা তৈরি হয়েছিল, তাহলে সেই 1979 থেকে 2024 পর্যন্ত হয়তো আমরা এটাকে বলবো একটা লেটেন্ট স্টেজ, মানে সুপ্ত কনফ্লিক্ট। আর এখন যেটা ওপেন হয়ে গিয়েছে, এবং এই কনফ্লিক্টটার এখন কয়েকটা ধাপ হতে পারে, যে এটা কি ফার্দার এসকেলেশন হবে নাকি এসকেলেশন থেকে এটা আস্তে আস্তে ডি-এসকেলেশন হবে, মানে সংঘাতটা কমে আসবে কিনা। তো আমরা দেখছি যে গত এক সপ্তাহের উপরে এই সংঘাতটা এসকেলেশন স্টেজেই ছিল, মানে আপনার মিসাইল স্ট্রাইক এবং পাল্টা স্ট্রাইক। ইরান যেটা করছিল মোর অফ রিটালিয়েটরি স্ট্রাইক, প্রতিশোধমূলক আক্রমণ, বাট বেশিরভাগই হয়তো ইরানের মিসাইলগুলোকে আপনার ইসরায়েলি এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে ভূপাতিত করে আগেই ফেলে দিয়েছে। বাট তারপরও খুব ভালো মতো দেখেছি আমরা যে অনেকগুলো সক্ষম হয়েছে ইসরায়েলের আপনার সিভিলিয়ান টার্গেটসগুলোকে খুব ভালো মতনই টার্গেট করতে পেরেছে এবং বেশ ভালো ক্ষতি করতে পেরেছে। এবং খুব সম্ভবত এরই প্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প যেই দুইটা আমরা দেখছি এভিডেন্স, যে ইরানের মানে রিলেটিভলি মানে টার্গেটিং পলিসিটা আমরা জানি না কতটুকু অ্যাকিউরেট, মানে এগুলো তো বেসড অন সার্ভেলেন্স এবং ইন্টেলিজেন্সের উপরে, ওর ইন্টেলিজেন্স কতটুকু সফল আমরা জানি না। বাট মানে ইসরায়েল যতখানি সফলভাবে ইরানের ভেতরে আক্রমণ করেছে, বেছে বেছে নিউক্লিয়ার সায়েন্টিস্ট এবং মিলিটারি জেনারেলসদেরকে হত্যা করতে পেরেছে, পাল্টা যদি আপনি ইফেক্টিভনেস দেখেন যে ইরান কিন্তু ততটা পারে নাই, তারপরেও হয়তো বা মোটামুটি এক রকমের একটা সাইকোলজিক্যাল ইফেক্ট, ড্যামেজ ইফেক্ট তারা তৈরি করতে পেরেছে ইসরায়েলের উপরে, যে প্যানিক এবং ফিয়ার তৈরি করেছে ইসরায়েলি সিটিজেন্সদের উপরে। খুব সম্ভবত সেটাকে বিবেচনায় নিয়ে এসে, এবং এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটিতে যে ইরান আক্রমণ করলো, হয় খুব বেশি ক্ষয়ক্ষতি হয় না, কিন্তু মানে মিডল ইস্টের আরো যেসব মিলিটারি বেস আছে আমেরিকা, সেগুলো যে ভালনারেবল, অরক্ষিত এবং ইরানের টার্গেটের মধ্যে আসবে, এটা হয়তো ডোনাল্ড ট্রাম্প আজ করতে পারছেন। খুব সম্ভবত এই 2-4 মিলিয়ে মানে ইসরায়েলি সিটিজেনদের ভালনারেবিলিটি এবং আমেরিকান মিলিটারি বেসেস এবং আমেরিকান মিলিটারি ভালনারেবিলিটি, এই দুইটাকে হয়তো উনি আমলে নিয়ে উনি চেষ্টা করেছেন যে একটা সিজফায়ারের দিকে আগাতে। তো মিডল ইস্টের জিও পলিটিক্সের যে প্রসঙ্গটা এখন ব্রডলি আসছে, আমরা দেখছি যে এখনো পর্যন্ত পুরো বিষয়টা আমেরিকা এবং ইসরায়েলের ফেভারে আছে। ইরানের যারা মিত্র রাষ্ট্র খুব বেশি কিছু তারা এখনো পর্যন্ত ডেমনস্ট্রেট করতে পারে না। একমাত্র আমরা দেখেছি চায়না আপনার কন্ডেম করেছে, এবং মিডল ইস্টের অন্যান্য দেশগুলো ডিপ্লোম্যাটিক্যালি এটাকে তারা নিন্দা জানিয়েছে। মানে ইরানের জন্য প্রত্যক্ষ সামরিক সহায়তা বা বড় কোনো রকমের সহায়তা বা সেগুলো আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। কাজে আমার কাছে মনে হচ্ছে যে মানে জিও পলিটিক্যাল ডায়নামিক্সের যেটা বড় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা একটা প্যারাডাইম শিফট দেখতে পাচ্ছি। সেই শিফটটা হচ্ছে যে মানে এতদিন পর্যন্ত আমরা জানতাম যে পরমাণু অস্ত্র বিস্তার রোধের জন্য ডিফেন্সিভ মেকানিজমগুলো অনেকখানি কার্যকর। তার মানে হচ্ছে কি আপনি চুক্তি করবেন, আপনি এই যে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির মধ্য দিয়ে বিভিন্ন ধরনের ইন্সপেকশন এবং ভেরিফিকেশন মেকানিজমগুলোকে কার্যকর রাখবেন, আপনি বায়োল্যাটারাল মাল্টিল্যাটারাল বিভিন্ন ট্র্যাকে আপনি যেসব দেশের পরমাণু প্রকল্প আছে সেগুলোর সাথে আপনি যোগাযোগ রাখবেন। সেইখান থেকে সরে এসে অফেন্সিভ মেকানিজম, মানে টার্গেটেড স্ট্রাইক করে পরমাণু স্থাপনাকে আপনি ধ্বংস করে দিবেন। অতীতে এগুলো ছিল অল্প অল্প মাত্রায়। ইরাকে ওজিরাকে হামলা হয়েছে আমরা জানি,
ইরাক আক্রমণটা ছিল একটা কাউন্টার প্রলিফারেশন। কাজেই এই যে নন প্রলিফারেশন বা ডিফেন্সিভ মেকানিজম থেকে আমরা কাউন্টার প্রলিফারেশন বা একটা অফেন্সিভ স্ট্র্যাটেজির দিকে যাচ্ছি, মানে আমার কাছে মনে হচ্ছে এটা অনেক বড় একটা মানে প্যারাডাইম শিফটের মতো যারা আমরা ইন্টারন্যাশনাল সিকিউরিটি স্টাডি করি তাদের জন্য। এবং এইটা একটা ডক্টর আশরাফ, আমি আপনাকে একটু থামাই। তার মানে হচ্ছে যে এই যে সিজফায়ারটি হলো সেটির স্থায়িত্ব বা সেটি টেকসই হবে কিনা সেটি নিয়েও প্রশ্ন নিশ্চয়ই আপনার মনেও আছে। এবং পাশাপাশি আমরা যদি 90-এর দশক থেকেও যদি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দেখি, তাহলে এরপরে কোন দেশে আক্রমণ হবে সেই প্রশ্ন অনেকে এরই মধ্যে তুলেছেন। সেসব নিয়ে আমরা কথা বলবো। দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক, আরেকবার স্বাগত 24 ঘন্টায়। আমরা ইরান ইসরায়েল উত্তেজনা এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে কথা বলছি। প্রফেসর শফিক, আপনি যদি একটু ছোট করে বলেন যে এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে নাকি এর নেপথ্যে পরমাণু অস্ত্র, পরমাণু শক্তি নিয়ে ওই অঞ্চলের যে টেনশন এবং সেটি নিয়ে ইরানের যে অগ্রগতি সেটা খানিকটা বাধাগ্রস্ত হলো, নাকি এটার মাঝখানে অন্য কোনো সমীকরণ আবার কাজ করবে? ধন্যবাদ আবার আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমার মনে হয় যে এটা সাময়িক, এই অঞ্চলের যে যুদ্ধবিরতির কথা বলছেন সেটা সাময়িক বিষয়, সেটা একটা টেকসই রূপ নেবে না বলে আমি মনে করি। কারণ ইরান যে পারমাণবিক সক্ষমতা অর্জন করেছে দীর্ঘ গবেষণার ফলে, তাদের দেশের জন্য প্রয়োজন, উন্নতির জন্য প্রয়োজন, এবং তারা কমিটেড। তো এগুলো তাদের অনেক বিনিয়োগের ফসল, অনেক আমি বলবো যে অনেক শিক্ষা এবং গবেষণার ফসল। তো এগুলো তারা যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এই স্ট্রাইকের ফলে, আমি মনে করি ইরান ঘুরে দাঁড়াতে খুব বেশি সময় লাগবে না। কারণ ইরানের যে পরিমাণ তারা যে টপ অর্ডার যদিও সায়েন্টিস্টগুলো অনেক মেরে ফেলেছে, কিন্তু তাদের ইয়াং জেনারেশনের যে কমিটমেন্ট তাদের দেশের প্রতি, তার দেশকে একটা রেসপন্সিবল বা একটা ইমেজেবল স্টেজে নিয়ে যেতে চায়, দেখতে চায় এবং নেতৃত্ব দেখতে চায় ইরান এই অঞ্চলের মধ্যপ্রাচ্যের মধ্যে। তার মানে যদি আপনারা জানেন যে ইচ্ছা থাকলে আসলে অনেক কিছু করতে পারে যদি তাদের মধ্যে ঐক্য থাকে। এই ঐক্যটা তাদের মধ্যে বেশ লক্ষ্য করা গেছে। এবং এই যুদ্ধের ফলে কিন্তু তারা আরও আত্মবিশ্বাসী হয়ে যাবে বলে আমি মনে করি, এবং এটা খুব দ্রুত তারা আরও এটা সক্ষমতা অর্জন করতে পারবে বলে আমি বিশ্বাস করি। কারণ যদি 60% এনরিচমেন্ট করার জন্য যে প্রযুক্তি রপ্তকরণ, এটা কিন্তু খুব একটা কমপ্লেক্স পদ্ধতি। তার মানে এটা তারা রপ্ত করেছে। তারা বাকি যদি তারা মনে করে যে না তাদের এটা প্রয়োজন, যেহেতু ইসরায়েল এনপিটি স্বাক্ষর না করেও কিন্তু এনপিটি তারা যদি পারমাণবিক অস্ত্র অধিকারী হতে পারে, ইরানের কিন্তু তাদের সুরক্ষার জন্য, তাদের দেশকে বাঁচানোর জন্য তারাও কিন্তু করার অধিকার আছে বলে আমি মনে করি। সেক্ষেত্রে কি ইরানি আবার হামলা করবে? ইরান সক্ষম হলে তার উপরে আবার এরকম আগ্রাসন? এটা ডিপেন্ড করতেছে আসলে আশেপাশে ভূ রাজনীতি, যে তারা কি ধরনের ইন্টেলিজেন্স গুলো তারা ব্যবহার করে এবং কি ধরনের খবরাখবর রাখে, কোথায় কি আছে না আছে। এখন আপনারা প্রশ্ন করেছেন যে নিউক্লিয়ার মেটেরিয়াল সরিয়ে ফেলে, কোথায় সরাই ফেললো এত অ্যামাউন্ট অফ নিউক্লিয়ার মেটেরিয়াল? এগুলো কিন্তু সবগুলো কিন্তু কঠিন অবস্থা থাকে না, অনেকগুলো গ্যাসীয় অবস্থায় আছে, বিভিন্ন লিকুইড স্টেজে আছে। তো এগুলো কিন্তু সরানোর একটা জায়গা, তাদের সুরক্ষার জায়গা, এগুলোর জন্য যথেষ্ট প্রোটেকশন দরকার যাতে এগুলো পরিবেশে না ছড়ায়। তো এগুলো হঠাৎ করে কিন্তু এই ধরনের মানে একটা টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট করে এগুলোকে কনফাইন করতে পারবে, এটা ডিফিকাল্ট বিষয়, এটা খুব ডিফিকাল্ট বিষয়। আমি এই ক্ষেত্রে এই জন্য মনে করছি যে তারা হয়তো তাদের বিকল্প ধারণা তো আছে, তারা জানে তাদের থ্রেট কী, তাই থ্রেটটা তারা ভালো করেই জানে। এই জন্য তাদের হয়তো আগে তাদের এই ধরনের বিকল্প তাদের ছিল। আরেকটা হলো যে যদি কিছু থেকে থাকে বাকি, যে ফর্দর যেটা বলছেন যে 200-250 মিটার গভীরে, তো বাংকার বাস্টার যেটা নিয়ে বলা হচ্ছে যে এটা খুব বেশি ডিপলি পেনিট্রেট করতে পারে না, এখানে অনেক কিছু অত রয়ে গেছে। কিন্তু এখানে যদি এটা থেকে থাকে, যদিও এটা এখনও নিরূপণ করে নাই যে কী ধরনের মানে এই ধরনের পরিবেশের প্রভাব পড়তে পারে, তাহলে বলা হচ্ছে যে এগুলি পরিবেশে তেমন প্রতিক্রিয়া হবে না এবং এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। কিন্তু আমি মনে করি যে এটা খুব গভীরভাবে পরীক্ষা নিরীক্ষা করা দরকার। এখন স্ট্র্যাটেজিক্যালি অনেকে অত ডিসক্লোজ করে না, এখানে অনেক ধরনের ইস্যুজ, মানুষ সাইকোলজিক্যাল ইস্যুজ আছে, পলিটিক্যাল ইস্যুজ আছে, এবং এগুলো আমি মনে করি যে আইএ মাধ্যমে বিশেষজ্ঞ যদি তারা পাঠায় দল, তারা এগুলো বিষয় বিশ্লেষণ করে দেখা উচিত আসলে যদি কতটুকু রেসিডুয়াল নিউক্লিয়ার মেটেরিয়াল ওখানে আছে, কী অবস্থায়
আছে এগুলাকে কীভাবে প্রোটেকশন করবে পরিবেশে যাতে দীর্ঘমেয়াদী প্রভাব থেকে মুক্ত করার জন্য। জি জেনারেল শামীম ইকবাল, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে ধরেন এই যুদ্ধবিরতি কার্যকর যে খুব দীর্ঘমেয়াদে হবে কি হবে না সেই সংশয় সম্ভবত যারা যুদ্ধবিরতিতে কথা বলছে এই প্রশ্ন সম্ভবত তাদের মনে রয়েছে। ফলে আবার এই প্রশ্ন উঠছে যে মিডল ইস্টের যে ভূ রাজনীতি সেখানে কাতারের সঙ্গে মানে দেশগুলোর যে অভিন্ন কোনো অবস্থান নাই, বিশেষ করে শিয়া সুন্নি নানান ধরনের বিভেদ রয়েছে। ফলে সেক্ষেত্রে আমরা ইরাক, কুয়েত, একের পর এক সিরিয়া, লিবিয়া, ইয়েমেন একের পর এক দেশগুলোকে ধ্বংস হতে দেখেছি। ইরানের ক্ষেত্রে হয়তো করাটা ততটা সহজ হয়নি বা হবে না, কিন্তু পরের টার্গেট কি আবারও ইরান নাকি আবার অন্য কোনো দেশও টার্গেট হতে পারে মিডল ইস্টে? জি, বিষয়টা নির্ভর করছে যে দেখুন আপনার এখানে যে দেশগুলির কথা বললেন, আমরা যদি একটু পিছনে তাকাই সেই এখানে যুদ্ধটা কিন্তু মূলত হচ্ছে আরব এবং ইসরায়েলের মধ্যে। তাহলে আপনার ইসরায়েল সৃষ্টির পর থেকে যে 4টা যুদ্ধ হয়েছে সেখানে কিন্তু সুন্নি দেশগুলি পার্টিসিপেট করেছিল, রাইট? তখন কিন্তু ইরানের কোনো মানে ভূমিকাই ছিল না। মানে 48-এ, 56-এ, 67 এবং 73 এই 4টা যুদ্ধ কিন্তু সুন্নি। আরব বিশ্ব কিন্তু 2 ভাগে বিভক্ত, রাইট? শিয়া এবং সুন্নি। শিয়া হচ্ছে গিয়ে only 15% আর 85% কিন্তু হচ্ছে সুন্নি। এবং এই যে 4টা মেজর আরব ইসরায়েল যুদ্ধ হয়েছে এটা কিন্তু সুন্নি বিশ্ব করেছে। এখন 73-তে ক্যাম্প ডেভিডে যখন আপনার নাসের এসে এগ্রিমেন্ট করলো, তারা একটা সুন্নি দেশগুলো একটা স্ট্রেট একটা সেফ ডিডাকশনে আসলো যে কোনোদিনই ইসরায়েলের সাথে পারা সম্ভব না। কারণ হচ্ছে একটা প্রত্যেকবারই কিন্তু আরব রাষ্ট্রগুলি জিতছিল, যুদ্ধে জয়লাভ করছিল, কিন্তু শেষ মুহূর্তে মার্কিন এয়ারফোর্স সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে ইসরায়েলের পক্ষে এর ফলাফল নিয়ে গেছে। সুতরাং তখন থেকে মোটামুটি কান ধরে উঠে বসলো যে সুন্নি দেশগুলি যে কোনো দিনই ইসরায়েলের বিরুদ্ধে লাগতে যাবে না। 73 থেকে 79 পর্যন্ত এটা কিন্তু কুশন পিরিয়ড গেছে, এর মধ্যে কোনো আরব ইসরায়েল দ্বন্দ্ব ছিল না। যখন আপনার শাহ রেজিম চেঞ্জ হলো, খামেনি যখন আসলেন এক্সাইল থেকে, তারপরে কিন্তু শুরু হলো আবার আরব ইসরায়েল যুদ্ধটা। এইবার কিন্তু নেতৃত্বে আসলো শিয়া কান্ট্রি ইরান, রাইট? তো ইরান কি করছে দেখুন, আপনার প্রক্সি করছে কাকে দিয়ে? ইয়েমেনকে দিয়ে, হিজবুল্লাহকে লেবাননে, রাইট? এদিকে হুতিদেরকে ইয়েমেনে, এমনকি সিরিয়াতে যে বাশার আল আসাদ, তারা কিন্তু বেসিক্যালি শিয়া সম্প্রদায়, যদিও 82% আর 80% হচ্ছে সুন্নি, কিন্তু যেহেতু শাসক গোষ্ঠী আলাইটের, সুতরাং ইভেন এখনও আপনার ইরাকে কিন্তু শিয়া সম্প্রদায় শক্তিশালী। সো সব জায়গায় এরা হচ্ছে এদেরকে দিয়ে মোটামুটি যুদ্ধটা অর্গানাইজ করছিল। তো এখন এই যুদ্ধটাতে আমি যদি মানে সামরিক দৃষ্টিকোণ থেকে বলি, তাহলে অপারেশনালি ইউএসএ এবং ইসরায়েল জিতেছে, কিন্তু স্ট্র্যাটেজিক্যালি তারা হেরেছে ইরানের কাছে। এখন যদি 4টা মূল টার্গেট আমি বলি যেটার কারণে ব্যর্থ হয়েছে, একটা হলো যে পরমাণু স্থাপনা ধ্বংস করা একটা টার্গেট ছিল, তারা ব্যর্থ হয়েছে। রেজিম পরিবর্তন একটা টার্গেট ছিল, সেই টার্গেটটা তারা ব্যর্থ হয়েছে। থার্ড হলো ডিপেন্ড করবে এখন মানে ইরানের যাত্রাভিমানে আঘাত করেছে, এইটাকে নিশ্চিত করলো ইরান অচিরেই বা যত তাড়াতাড়ি সম্ভব তার নিউক্লিয়ার ক্যাপাবিলিটি ডেভেলপ করবে। ইরান কিন্তু এই পর্যায়ে খুবই ইন্টারেস্টিং বিষয়, ইরানের যে এই যে নিউক্লিয়ার প্রজেক্ট এটা কিন্তু আমেরিকানরা শুরু করে দিয়েছে। সুতরাং এমন একটা জায়গায় ইরানকে নিয়ে গেল, ইরান এখন ভবিষ্যতের জন্য পুরা ইরান ইউনাইটেড হবে, যত টাকা খরচ হয় তত টাকা এখানে বিনিয়োগ করবে এবং যত তাড়াতাড়ি সম্ভব তারা কিন্তু নিউক্লিয়ার ক্যাপাবিলিটি অর্জন করবে। এতদিন কিন্তু তারা শান্তিপূর্ণ। দেখুন ইসরায়েল যে নেতানিয়াহু সামনে নির্বাচনে জয়লাভ করার জন্যই কিন্তু মানে ইউএসএকে বাধ্য করেছে এই যুদ্ধে নিয়ে আসার জন্য, এবং এটা নিশ্চিত থাকেন সামনে নির্বাচনে নেতানিয়াহু গোহারা হারতে যাচ্ছে। তার মানে যদি এখন চিন্তা করেন যে ইসরায়েলের যে ইন্টারেস্টগুলি আছে সবগুলো ইন্টারেস্ট কিন্তু ব্যর্থ হয়ে যায়। এখন আমরা দেখব সামনে হিজবুল্লাহ কী করে, হুতিরা কী করে, এরা কিন্তু থামবে না, এরা আরো বেশি এনার্জাইজড হবে, এদেরকে আরো বেশি, এবং এই কাজটাই যে হিজবুল্লাহ বা হুতিদেরকে ইরানের ভূমিতে নিয়ে এসে তাদের ট্রেনিং, প্রশিক্ষণ, অস্ত্র, গোলাবারুদ সব কিন্তু ইরান এককভাবে সাপ্লাই করছে। তাহলে আপনি দেখুন যে কয়টা টার্গেট নিয়ে ইরানকে আক্রমণ করেছে সব জায়গায় কিন্তু ইসরায়েল এবং ইউএসএ ব্যর্থ হয়েছে। ইউএসএর জন্য এত পাওয়ারফুল একটা দেশ পৃথিবী কাঁপাতে পারে, আর এখানে ছোট্ট একটা নিউক্লিয়ার স্থাপনাকে ধ্বংস করতে পারলো না। যদি ধ্বংসই হতো তাহলে কেন বলছে না তেজস্ক্রিয়তা কোথায়? সুতরাং সর্বসাকল্যে এর থেকে মারাত্মক অস্ত্র যেটা ইরানের ছিল সেটা তো এখন ইরান ব্যবহার করে নাই, সেটা হরমুজ। মাত্র 33 কিলোমিটার লেন্থ, এবং এই ইরান তো পৃথিবীর হচ্ছে ক্রুড অয়েলে 9ম দেশ এবং গ্যাসে হচ্ছে 3য়, রাইট?
এবং এই যে বলে যে দেশগুলোর কথা বললেন সবচেয়ে বেশি ডিপেন্ডেন্ট হচ্ছে কিন্তু হরমুজের উপর হচ্ছে কাতার। কাতার বছরে $100 বিলিয়ন শুধুমাত্র এলএনজি রপ্তানি করে। সৌদি আরবের 60% বাজেট, বাহরাইনের 60% বাজেট এই হরমুজ পণ্য দিয়ে যেতে হয়। এখনও কিন্তু ইরান ওই অস্ত্র ব্যবহার করে, আমি আপনাকে আগে ইন্টারভিউতে বলেছিলাম রাইট, যে এইটা একটা মারাত্মক অস্ত্র। এবং আর একটা জিনিস আছে যেটা ইরান ব্যবহার করে, ইরানে কিন্তু বায়োলজিক্যাল অস্ত্র আছে যেটা ব্যবহার করেনি। তো সর্বসাকুল্যে এই যুদ্ধটা কিন্তু ফলাফল গেল ইরানের পক্ষে। ডক্টর আলী আশরাফ, আপনিও কি তাই মনে করেন কিনা যে সর্বসাকুল্যে শেষ পর্যন্ত যুদ্ধের ফলাফলটা ইরানের পক্ষে গেল এবং ইরান ভবিষ্যতে তার যে চূড়ান্ত লক্ষ্য ছিল পরমাণু অস্ত্রের শক্তি অর্জন, সেই পথে ধাবিত হওয়ার জন্য একটা অভ্যন্তরীণ ঐক্য এবং তার অ্যালাইদেরকে আরেকটু বেশি পাশে পাবে? আপনি যদি একটু আনমিউট করে কথা বলেন ডক্টর আলী আশরাফ। সরি, আমি বলছিলাম যে সিজফায়ারের সাথে প্রশ্নের একটা সম্পর্ক আছে। আপাত দৃষ্টিতে যদিও ইরান এবং ইসরায়েল যদিও তাদের মিসাইল স্ট্রাইক বা এয়ার স্ট্রাইকসটা থামিয়ে দেয় বা এইটাকে যদি আমরা সিজফায়ার হিসেবে ইন্টারপ্রিট করিও, ইন দ্য লং টার্ম আমার মনে হয় যে ইরান অপ্রচলিত যুদ্ধের দিকে এগিয়ে যাবে। মানে সেটা হচ্ছে যে নন ট্রেডিশনাল ওয়ারের যেসব এলিমেন্টস গুলো আছে, যে নন স্টেট অ্যাক্টর বা সন্ত্রাসী বা জঙ্গি গোষ্ঠীগুলোকে উস্কে দেওয়া, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া, মানে যারা পাশ্চাত্যের ভাষায় সন্ত্রাসী জঙ্গি বা ইরানের ভাষায় হয়তো তারা আপনার প্রক্সিস, হ্যাঁ, তো এই প্রক্সি ফোর্সেস গুলোকে হয়তো ইরান প্যাট্রোনাইজ করবে আরো বেশি করে। এবং এবং যেহেতু মানে সামরিক স্থাপনা বা অন্য দেশের মিলিটারি লেজিটিমেট টার্গেটস গুলোকে স্ট্রাইক করার চ্যালেঞ্জ হয়ে যেতে পারে, তখন সফট টার্গেট গুলো সে করবে হয়তোবা। এবং সফট টার্গেট মানে হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নাগরিক, পর্যটক, অতীতে আমরা যেসব দেখেছি মানে পৃথিবীর বিভিন্ন দেশগুলোতে, বা ডিপ্লোম্যাটিক প্রেমিস, হ্যাঁ, এগুলা কিন্তু এগুলো আরো বেশি ভালনারেবল টার্গেট হয়ে যাবে খুব সম্ভবত। এবং মানে এগুলো তো ইজিয়ার টু অ্যাটাক ফর ইরান দ্যান এনি আদার টার্গেটস, এটা একটা কারণ। আর আপনি আরেকটা যেটা বলছেন যে মানে পরমাণু অস্ত্রের দিকে সে আগাবে কিনা, সেটা মানে আমি আসলে খুব একটা মানে এই মুহূর্তে উইদাউট ডেটা আমরা আসলে কন্ট্রোল করতে পারি না। তো আমি প্রফেসর শফিকের সাথে কিছুটা একমত এবং বিনয়ের সাথে, ব্রিগেডিয়ার শামীম কামালের সাথে কিছুটা মানে মানে দ্বিমত পোষণ করব এই অর্থে যে ফিজিক্যাল ড্যামেজ যে হয়েছে এই তিনটা নিউক্লিয়ার ফ্যাসিলিটির কাছাকাছিতে, সেটা আমরা নিশ্চিত। কিন্তু এনরিচ ইউরেনিয়ামের যে স্টক পাইল, সেইটা কি ওখানে ছিল নাকি ছিল না? যদি থেকে থাকে তাহলে কি এই বোমার আঘাতে ড্যামেজড হয়েছে? যদি হয়ে থাকে সেটা কি পার্শিয়ালি নাকি ফুললি, আমরা কিছুই জানি না। সেইটা না জেনে আমরা মনে হয় আমরা এই মুহূর্তে আমরা একটা স্পেকুলেট হয়তো করতে পারি যে ইরান হয়তোবা ধারণা করেছিল আক্রমণ হবে এইসব স্থাপনায়, সে এটা সরিয়ে নিয়েছে, বা সরিয়ে নেওয়ার মতো তার টেকনোলজিক্যাল নো-হাউ আছে কিনা, তার লজিস্টিক্স ছিল কিনা, সেগুলো আমরা জানি না। কাজে আমার মনে হয় একটু ওয়েট করতে হবে ভালো করে অ্যাসেস করার জন্য। তবে এতটুকু বলা যায় যে তার যেই মানে ডিটারমিনেশন, মানে এইগুলা মানে এই ইউরেনিয়াম এনরিচমেন্ট প্রসেস কন্টিনিউ করার জন্য তার যে মেন্টাল রিসোর্স, মানসিক দৃঢ়তা, এটা সে ডেফিনেটলি মানে ইরান তো আর আরব দেশগুলোর সাথে কমপ্লিটলি ডিফারেন্ট। ওরা একটা পার্সিয়ান সিভিলাইজেশনের একটা বড় লিগেসি আছে। তো সেই ন্যাশনালিস্টিক যে ইম্পালস, সেটা তাকে ড্রাইভ করবে। আর এই আক্রমণটা তাকে আরো বেশি শিক্ষা দিবে যে পাশ্চাত্যের দেশগুলোকে বিশ্বাস করা যায় না, যারা নাকি কূটনৈতিক আলাপ আলোচনার নামে সময় ক্ষেপণ করে ইরানকে অরক্ষিত করে আক্রমণ করেছে। কাজে ইরানের খুব সম্ভবত মানে আরো বেশি পাবলিক ওপিনিয়ন আরো স্ট্রং হবে যে মিলিটারিলি তাকে সে যেন আরো স্ট্রং হয়, সেটা কনভেনশনাল ওয়েপন্স দিয়ে। আর নিউক্লিয়ার ওয়েপন্সকে তো আমরা বলি আনকনভেনশনাল ওয়েপন্স। তো এখন আমরা জানি যে ইরান কিন্তু আপনার নর্থ কোরিয়া এবং চায়নার সাথে তার অনেক লং স্ট্যান্ডিং কোলাবোরেশন ছিল এবং আছে মিসাইল টেকনোলজিতে এবং নিউক্লিয়ার টেকনোলজিতে। কাজে খুব সম্ভবত এই যে কোলাবোরেশনটা, মানে এই যে সহযোগিতার বিষয়টা আরো বেশি আগামী দিনগুলোতে হয়তো আরো বাড়বে এবং ডেফিনেটলি যে ড্যামেজগুলো হয়েছে সেটাকে সে কাটিয়ে ওঠার চেষ্টা করবে। জি ডক্টর আশরাফ, এই পুরো সংঘাত যেটা 13 তারিখে শুরু হলো, যে যুদ্ধটা, তার নেপথ্যে আসলে ইসরায়েলিদের প্রধান টার্গেট কি তাহলে
ইরানের যে এক্সিস্টিং রেজিম সেটি পরিবর্তন করা ছিল, না আসলে নেপথ্যের কারণটা কি ছিল এবং সেটার প্রভাবটা এখন আগামী দিনগুলোতে কেমন পড়বে সেটা নিয়ে আপনার কাছে ফিরবো। তার আগে আবার একটা বিরতি নিয়ে দর্শক আমাদের সঙ্গে থাকুন। দর্শক বিরতির পর স্বাগত আরেকবার। ইরান ইসরায়েল যুদ্ধ বিরতি নিয়ে কথা বলছি আমরা। ডক্টর আলী আশরাফ আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারপারসন। ডক্টর আশরাফ, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, ইরান ইসরায়েল এই যে সংঘাত, এর পেছনে আসলে ইসরায়েলের নিশ্চয়ই কোনো একটা টার্গেট ছিল বা নেপথ্যের কারণ ছিল, সেটা কতখানি অর্জিত হলো এবং এখান থেকে ইরানি বা কী শিক্ষা পেল? ধরেন আমরা যদি দেখি 2000 কিলোমিটার দূর থেকে একদম অন স্পটে গিয়ে হামলা, মৃত্যু, সায়েন্টিস্টদের, সিনিয়র সেনা কর্মকর্তাদের, এটি তাদের এক ধরনের গোয়েন্দা ব্যর্থতাও কিনা? আপনি যদি একটা আনমিউট করে কথাটা বলেন। হ্যাঁ, প্রথম প্রশ্ন হচ্ছে যে ইসরায়েলের এই ইরান আক্রমণের পেছনের কারণগুলো কি কি হতে পারে। তো আমি সম্ভাব্য 8টি কারণ পাই এখানে। প্রথমত, যদি ইসরায়েলের ডোমেস্টিক পলিটিক্যাল ফ্যাক্টরটাকে চিন্তা করি, যেটা অনেকেই বলে যে নেতানিয়াহু এর মধ্য দিয়ে ক্ষমতায় থাকতে চান দীর্ঘদিন, প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের কথাটা বলেছেন। এটা কিন্তু একটা মানে খুব কমন একটা এক্সপ্লানেশন, যেটা সম্ভাব্য কারণ হতে পারে যে কোনো পলিটিক্যাল লিডারই ক্ষমতায় টিকে থাকতে চান এবং আগামী ইলেকশনে তিনি রি-ইলেক্টেড হতে চান। কাজে রি-ইলেক্টেড হওয়ার জন্য একটা ওয়ার খুব ভালো আপনার একটা উপাদান হতে পারে, এবং ওয়ারের যদি কিছু ভিজিবল ভিক্টরি হয় বা পার্শিয়াল ভিক্টরি হয়, সেটার একটা মিডিয়া ইফেক্ট থাকে, সেটা হয়তো তার ফেভারে আসতেও পারে। এটা একটা সম্ভাব্য কারণ হতে পারে। 1, 2, এটাও হতে পারে যে ইসরায়েল ফিল করে যে ইরান তার জাতীয় নিরাপত্তার জন্য প্রত্যক্ষ একটা হুমকি হিসেবে দাঁড়িয়েছে। এবং আমরা অতীতে দেখেছি যে মাহমুদ আহমাদিনেজাদ যখন ইরানের প্রেসিডেন্ট ছিলেন, তখন তিনি প্রকাশ্যে বলেছিলেন যে ইসরায়েল শুড বি ওয়াইপড অফ ফ্রম দি ওয়ার্ল্ড ম্যাপ, যে ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে হবে। তো এখন এটা কি ডিক্লারেটরি পোস্টার ছিল, নাকি ইরান এটা মিন করেছে, সাবস্টেন্টিভ কিছু ছিল, নাকি এটা মেয়ারলি রেটোরিক ছিল, এটা আমরা জানি না। তবে এই সব বিষয়গুলোকে যে ইসরায়েল আমলে নিয়েছে সেটা ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য থেকেই বোঝা যায়। ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলেছে যে যুগের পর যুগ ধরে ইরান বুলিং করছে, যে হেল আমেরিকা বলছে, ইসরায়েলকে সে পতন দেখতে চেয়েছে। কাজেই ইরানকে দুর্বল করে এবং তার পরমাণু স্থাপনায় আক্রমণ করে ইসরায়েল সম্ভবত তার জাতীয় নিরাপত্তাকে সুসংহত করতে চায়। এটা 2 নম্বর। থার্ড হচ্ছে, আমরা জানি যে ইসরায়েল হচ্ছে একটা ডিফ্যাক্টো নিউক্লিয়ার পাওয়ার। ডিফ্যাক্টো মানে it has the nuclear weapon but it has never declared that it has got the nuclear bombs. এটা হচ্ছে এটাকে বলা হয় পলিসি অফ অ্যাম্বিগিউটি, মানে তার আছে কিন্তু সে কখনো স্বীকারও করে নাই, কখনো সে অস্বীকারও করে নাই। কাজেই ইরান যদি দুর্বল হয়, তাহলে মধ্যপ্রাচ্যের আর ইসরায়েলকে মোটামুটি পাত্তা দেওয়ার মতো আর বড় কোনো শক্তি আমরা দেখতে পাচ্ছি না। টার্কি হচ্ছে একটা মুসলমান প্রধান দেশ, কিন্তু নেটোর মেম্বার, বাট ইসরায়েলের সাথে তার সম্পর্ক খুবই ভালো। আমাদের হাতে সময় একেবারে কম, আপনি যদি 1 মিনিটে শেষ করেন ডক্টর আশরাফ। জি, তা আমি যেটা বলতে চাচ্ছি যে মানে মিডল ইস্টের একটা হেজেমনি এস্টাবলিশ করা বা তার আধিপত্য বজায় রাখা হয়তো তার একটা কৌশল হতে পারে। সবচেয়ে বড় যে বিষয়টা, যে ইরানের যে 60% এনরিচমেন্ট ক্যাপাসিটি যেটা ছিল আমরা জানি মিডিয়া থেকে, যদি সেটা সত্যি হয়ে থাকে, তাহলে ইরান কিন্তু মানে আমরা জানি যে 90% এনরিচমেন্ট হলে হয়তো একটা কান্ট্রি নিউক্লিয়ার বম্ব তৈরির কাছাকাছি চলে যায়। কাজে ইসরায়েলের কাছে হয়তো একটা ভ্যালিড কনসার্ন ছিল যে ইরান যদি এইভাবে চলতে থাকে, তাহলে 60% থেকে 90% এনরিচমেন্টে অনেক দ্রুতই চলে যাবে এবং 9টা পারমাণবিক বোমা বানানোর মতো বোধহয় তার সক্ষমতা ছিল। এইগুলো যদি ভ্যালিড হয়, তাহলে মানে একবার যদি একটা দেশ নিউক্লিয়ার ওয়েপন্স তৈরি করে ফেলে, তখন তাকে আমরা কখনো দেখি না যে অন্য দেশ খুব বড় ধরনের কোনো আক্রমণ করে থাকে। কারণ নিউক্লিয়ার ডেটারেন্স যে স্ট্র্যাটেজি, নিবারক তত্ত্ব বলি যে দ্য বেস্ট ইউজ অফ নিউক্লিয়ার বম্ব ইজ ইন ইটস নন ইউজ, মানে এই বোমাটা থাকলে অন্যরা একটা দেশকে আক্রমণ করতে ভয় পায়। সেই ইফেক্টটা যেন আর ইরান না পায়, খুব সম্ভবত এইটাকেও চেষ্টা করেছে ইসরায়েল অ্যাচিভ করতে, যে ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাত করে। আমি আপনাকে একটু থামাই, আমার হাতে একদম সময় নেই। ডক্টর শফিক, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আমাদের একটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট প্রায় প্রস্তুত ঈশ্বরদীতে, হয়তো আগামী বছর সেটি উৎপাদনে আসবে, গ্রিড তৈরি হয়ে গেছে। ফলে এই যুদ্ধটা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? নিউক্লিয়ার কেন্দ্রের নিরাপত্তা, এর গোয়েন্দা তথ্য নানান ইস্যুর সঙ্গে জড়িত।
আমি আপনি আমার সহকর্মী অধ্যাপক আশরাফকে বলেছিলেন যে ইরানের গোয়েন্দা ব্যর্থতাকে এটা দায়ী কিনা। আমি এই প্রসঙ্গে কথা বলতে চাই। অবশ্যই যে একটা দেশের গোয়েন্দা হলো সবচেয়ে বড় বিষয় যে একটা দেশকে সুরক্ষা দেওয়ার জন্য, কারণ গোয়েন্দারা তারা গবেষণা করেন, তারা বহু কিছু অনুসন্ধানের মাধ্যমে তারা অনেক আবিষ্কার করেন এবং সঠিক তথ্য পলিসি মেকারদের দেন যাতে দেশকে সুরক্ষা করার জন্য। তাহলে ইসরায়েল যে 12-13 তারিখে যে অ্যাটাকটা করলো, যার কারণে এতগুলো সায়েন্টিস্ট মারা গেল, এতগুলো টপ লেভেলের যে আর্মি বিশেষ পিপল মারা গেল, সেটা কিন্তু আমি বলবো যেটা গোয়েন্দার একটা ব্যর্থতার ফসল। তো এই ধরনের কিন্তু আসলে সব জায়গায় কম বেশি গোয়েন্দার ব্যর্থতা থাকে, গোয়েন্দার ব্যর্থতা থাকে এবং এইটা যত কম থাকবে সেই দেশে তত সুরক্ষিত থাকবে। কিন্তু আমি বলবো যে আমাদের দেশে যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করতেছে উপরে, তো এই ধরনের গোয়েন্দা রিপোর্ট দেওয়া যে আমাদের যেহেতু চারিদিক দিয়ে আমাদের বর্ডারগুলো খুবই দুর্বল এবং যেহেতু আমরা অনেক হিউজ পরিমাণে নিউক্লিয়ার মেটেরিয়াল ট্রান্সপোর্ট হবে এবং এগুলো ব্যবহার করা হবে, এক জায়গায় তার জায়গায় যাবে করবে এবং স্টোর করা হবে। তো এই ধরনের অ্যাক্টিভিটিসের জন্য গোয়েন্দা রিপোর্ট খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের যে রেডিক্যাল লিস্ট আছে, আবার ন্যাশনাল রেডিক্যাল লিস্ট আছে, রিজনাল রেডিক্যাল লিস্ট আছে, তো তাদের যে বিচরণ, তারা কি পারপাসে তারা এগুলো ব্যবহার করতে পারে, কীভাবে তাদের হাতে যেতে পারে, তো সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এখন যে আমরা যে স্টেক হোল্ডার্স আছে, অংশীজন, এখানে কিন্তু নিউক্লিয়ার সিকিউরিটির অংশীজন কিন্তু অনেক। এখানে আছে কোস্ট গার্ড আছে, একটা বর্ডার গার্ডস আছে, কাস্টমস আছে, এখানে আছে পুলিশ আছে, এনএসআই আছে, ডিজিএফ আছে, এবং আমরা যারা বিভিন্ন জায়গায় কিন্তু আমরা অপারেটর আছে, অ্যাটমিক এনার্জি কমিশন এবং ইউনিভার্সিটিগুলোতে সোর্স ব্যবহার করে। তার মানে হলো সব স্টেক হোল্ডাররা যদি সঠিকভাবে সহযোগিতা না করে, এখানে যদি নলেজ জেনারেশন, নলেজ বিতরণ, প্রশিক্ষণ না থাকে, রিসোর্স যদি প্রপারলি অ্যালোকেশন না করা হয়, তাহলে এখানে যদি কোনো গ্যাপ থাকে তাহলে কিন্তু এটা ভয়াবহ বিপদ আনবে বলে আমি মনে করি। এবং এর জন্য প্রয়োজন আমাদের খুবই, আমি বলবো যে মানে স্টেক হোল্ডার কমিউনিকেশনটা চ্যানেল এস্টাবলিশ করা, অফিসিয়ালি এস্টাবলিশ করা, এগ্রিমেন্টের মাধ্যমে, কথার মাধ্যমে না। তা আমি বলবো যে নিউক্লিয়ার সিকিউরিটি ইস্যুটা এখন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমি বলবো সেফটির তুলনায়, কারণ সেফটিটা আমরা দেখতে পারবো কিন্তু সিকিউরিটি কিন্তু আনপ্রেডিক্টেবল হবে না। আনপ্রেডিক্টেবল। জেনারেল শামীম খান, আপনি যদি একদম শেষ সময় বলেন যে এই যুদ্ধ থেকে আমাদের কি শিক্ষা? আমাদের শিক্ষার অবশ্যই অনেক কিছু আছে, বাট তার আগে আমি একটা জিনিস বলতে চাই যে এখানে সবচেয়ে ঝুঁকিপূর্ণ যে বিষয়টা কিন্তু লেফট ওভার থেকে যাবে সেটা কিন্তু প্যালেস্টাইন ইস্যু। হ্যাঁ, ওখানে কিন্তু রমল্লায় বসে মাহমুদ আব্বাস আজকেও কান্নাকাটি করছেন এই সিজফায়ারের অংশ যেন প্যালেস্টাইন। এই যুদ্ধ যদি থেমে যায়, সিজফায়ার যদি হয়ে যায়, তাহলে কি গাজায় যুদ্ধ বন্ধ হবে? ভবিষ্যতে এটা কোন দিকে যাবে নির্ভর করবে আর কোনোদিন হিজবুল্লাহ রকেট ছুড়বে কিনা, হতিরা কখনো আবার অ্যাক্টিভ হবে কিনা, তার উপর নির্ভর করবে। তবে যে বিষয়টা আসলে, যেমন কিছুদিন আগে আমাদের ভারত পাকিস্তান একটা যুদ্ধ হলো, এবার একটা যুদ্ধ দেখলাম, আমাদের নিউক্লিয়ার প্ল্যান্ট আছে। সর্বসাকুল্যে আমাদের বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা একেবারে আল্লাহর উপর নির্ভরশীল আর একটা মানুষের উপর নির্ভরশীল। আমরা যদি এইখানে একটা কথা বলি, আমাদের ডিটারেন্স ক্যাপাসিটি ডেভেলপ করতে হবে। এটা মিলিটারি, অর্থনৈতিক, সব দিকে ডিটারেন্স এমন একটা ব্যবস্থা যেটা আপনার থাকলে আপনাকে আপনার প্রতিপক্ষ, আপনার শত্রু আক্রমণ করে 10 বার চিন্তা ভাবনা করবে। আমরা এখানে একটাই পজিটিভ জিনিস আমরা নিতে পারি এই জায়গা থেকে, যদি কোনোদিন আমাদের নিউক্লিয়ার থ্রেট হয়, যেমন এইবার যুদ্ধে ওই রাশিয়া কিন্তু নিশ্চয়তা নিয়েছে ইসরায়েলের কাছে যে ইরানে আমার যে স্থাপনা, আমি যেখানে কাজ করছি সেখানে কিন্তু আক্রমণ করবা না। তাহলে ভবিষ্যতে যদি আমাদের যদি প্রকৃতি নির্ভর এবং অন্যের নির্ভর করে আমাদের নিরাপত্তা থাকে, তাহলে রূপপুরে যদি কোনো দিন ঘটনা ঘটে, আবার আসামদের দ্বারস্থ হতে হবে যে ভাই আর যাই হোক না কেন তোমরা মানে শত্রুকে ঠেকাও। সো এরকম প্রকৃতি বা অন্যের উপর নির্ভরশীল নিরাপত্তা ব্যবস্থা একেবারে ভয়ঙ্কর একটা অবস্থান। আমরা সেখান থেকে আমাদের অনেক কিছু শিখে নেওয়া উচিত। অনেক ধন্যবাদ জেনারেল শামীম কামাল, ধন্যবাদ প্রফেসর শফিকুল ইসলাম এবং ধন্যবাদ প্রফেসর আলী আশরাফ। দর্শক, এই ছিল আলোচনা। ভালো থাকবেন সবাই। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।